ওকে, এই ভিডিওটাতে আমরা যেটা পড়বো সেটা হলো চিকেন পক্স। চিকেন পক্স অ্যাকচুয়ালি কি, অ্যান্ড চিকেন পক্স কী কীভাবে স্প্রেড হচ্ছে অল ওভার দ্য রিজন। তো চিকেন পক্স এমন একটা রোগ যে রোগটা অনেক দিন ধরে একটা কনজেস্টিভ এজেন্ট মোডে অলমোস্ট অল কাইন্ড অফ অ্যানিমালকে এফেক্ট করেছে ফর আ লং বিং টাইম। ঠিক আছে? তো এই চিকেন পক্স ব্যাপারটা, এই যে রোগটা, এটার জন্য ভার্সেলেরা জোস্টার একটা এজেন্ট আছে যেটা মেনলি এফেক্ট করে। তো চিকেন পক্সের ক্ষেত্রে দেয়ার ইজ টু টাইপ অফ থিং, মানে চিকেন পক্সটাকে আমরা দুটো ফ্যামিলিতে সাবডিভাইড করি, যে সাবডিভিশনের থ্রু আমরা বুঝতে পারি যে কোন কোন জায়গায় চিকেন পক্স অ্যাকচুয়ালি এফেক্ট করে অ্যান্ড কোন কোন টাইপের অ্যানিমালসরা মেনলি এফেক্টেড হয়, কোন কোন ফ্যামিলিটা এফেক্ট হয়। এটা আমরা একদম বেসিক ফার্স্ট জানবো। তো ফার্স্ট ওয়ান হলো কোর্ডো পক্স ভেরিন অ্যান্ড এন্ট্রোমো পক্স ভেরিন। ঠিক আছে? কোর্ডো পক্স ভেরিনটা মেনলি এফেক্ট করে যে কোনো কাইন্ড অফ ভার্টিভেটাসকে, মানে ভার্টিভেটাস মানে যেগুলো মেরুদণ্ডী প্রাণী, এই টাইপের যে অ্যানিমালসগুলো হয়। ঠিক আছে? অ্যান্ড অ্যানাদার কাদেরকে এন্ট্রোমোপক্স ভেরিন এফেক্ট করে, এন্ট্রোমোপক্স ভেরিন এফেক্ট করে ইনসেক্টসদের, মানে ওই কীট পতঙ্গ এদের। ঠিক আছে? তো ভার্সেলারা জোস্টার্স যে মেন কম্পাউন্ডটা আছে, যে মেন এজেন্টটা আছে, সেটাই কিন্তু অ্যাজ আ চিকেন পক্স আমাদেরকে এফেক্ট করে। এছাড়াও পক্স ভাইরাসের ক্ষেত্রে একটা অফিসিয়ালি অ্যাসাইন জার্মস ইনক্লুডেড তোর মস্কিউলাস, মানে কন্টামিনেশন আছে, যেটা টানা পক্স বা ইয়োবো মাঙ্কি টিউমার বলেও জানা যায়। ঠিক আছে? মেনলি কি হয়, স্কিন লেসেন্স হয়। স্কিন লেসেন্স হয় মানে ব্লিস্টার তৈরি হয় স্কিনের মধ্যে। ঠিক আছে? যেগুলো মেনলি ভাইরাস ম্যানকেও এফেক্ট করতে পারে, আবার ভ্যাকসিনেশনে দিয়ে কাউ, মাঙ্কি পক্স বা টানা পক্স বা মস্কিউলাস কন্টাজিনেশন বা পেবলোকাইনিজেনেসিস, এগুলো সব হতে থাকে। ঠিক আছে? সো কনজেস্টিভ এজেন্ট যদি আমরা দেখি চিকেন পক্সের ক্ষেত্রে, দেন উইল ফাইন্ড আউট কি এই রোগটা অ্যাকচুয়ালি সিন্স ফ্রম দ্য লাস্ট 10 ইয়ার্স ধরে আমাদের মার্কেটের মধ্যে আছে। তো মোর দেন 10 ইয়ার্স ধরে মার্কেটের মধ্যে এই রোগটা আছে। তো হু ফাইন্ড আউট দ্য গ্লোবাল ভ্যাকসিনেশনস অফ দিস ডিজিজ? তো একটা টাইম ছিল 1997-এর ক্ষেত্রে কি বলতো, ফর্মালি এটাকে গ্লোবালি একটা প্যান্ডেমিক হিসাবেও নেওয়া হয়েছিল। ঠিক আছে? দেন 1997-এ, 1990-80-এর ক্ষেত্রে তখন গিয়ে ওই 8 মেতে গিয়ে তখন আমরা চিকেন পক্সের একটা ভ্যাকসিনেশন পেয়ে যাই। সো চিকেন পক্সের যখন আমরা ভ্যাকসিনেশনস পাই, ঠিক আছে, মেনলি তখন কাউ পক্স ভাইরাসটা খুব এফেক্ট করতো। তো সেক্ষেত্রে চিকেন পক্সের ক্ষেত্রে যখন আমরা ভ্যাকসিনেশনস পেয়ে যাই, তখন একটা আর্টিফিশিয়াল ইউনিক ভাইরাস ডেভেলপ করা হয়। ঠিক আছে? যে ইউনিক ভাইরাসটা এফেক্ট করে না কারো বডিতে, বাট ইট ওয়াজ ডেভেলপড। আর এটা যেহেতু তোর এক্সান্তোমেথাস মানে ডিজিজ, তাই এক্সান্তোমেথাসমের ক্ষেত্রে কি হয়, বডির মধ্যে ব্লিস্টার্স মানে র্যাশেস তৈরি হয়, স্কিন র্যাশের মধ্যে র্যাশেস বা ব্লিস্টার্স তৈরি হয়। তো বেসিক চিকেন পক্স, এই পক্স রোগটা আমরা হয়তো অনেকেই অবজার্ভ করেছি, অনেকেরই হয়েছে। তো সেক্ষেত্রে চিকেন পক্সের ক্ষেত্রে বেসিক্যালি কী হয়, প্রথম 3 to 4 ডেজ একটা হাই টেম্পারেচার থাকে, বডিটার টেম্পারেচার থাকে। কেন টেম্পারেচার থাকে? বিকজ আ কাইন্ড অফ পাইরোজেন বডির মধ্যে প্রেজেন্ট থাকে। তো 3 to 4 ডেজ যখন পাইরোজেন প্রেজেন্ট থাকছে, তখন বডির মধ্যে কী হচ্ছে, টেম্পারেচারটা হাই হচ্ছে। দেন আফটার ফলিং দ্যাট টেম্পারেচার র্যাশ তৈরি হয়। ঠিক আছে? ব্লিস্টার্স তৈরি হয়। ঠিক আছে? এবার এইখানটাতে একটা দেখবি, মানে আহ, এখানে পোস্টেরিয়াস ফর্ম হতে পারে, ক্লাস্টার্স ফর্ম হতে পারে, সব মানে, এবং ফাইনালি 3 to 4 উইকের মধ্যে পুরো মানে স্ক্রাবটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবি, অনেক সময় যখন পেশেন্টগুলোকে দেখা হয়, সেক্ষেত্রে এই মানে রিভার্সিনেসিস ভাইরাল ভাইরাসটা মানুষের ক্ষেত্রে যেটা থাকে, সেটা অ্যাকচুয়ালি কী হয়, দেখবি তিতো খাওয়ানো হয়। ঠিক আছে? বিটার টেস্ট ফুড খাওয়ানো হয়। হোয়াই বিটার টেস্ট ফুড? বিটার টেস্ট ফুড খাওয়ানো হয় এই কারণেই, বিকজ বিটার টেস্ট ফুড হ্যাভ আ ক্যাপাসিটি অফ অ্যান্টি অক্সিডেন্ট, and antioxidant have a great capacity to kill and excrete the viruses. Any kind of virus stays inside your body. মোস্ট অফ দ্য ক্ষেত্রে এগুলো করা হয়। তো সেক্ষেত্রে এটা একটা বিরাট এফেক্ট করার ক্ষেত্রে হেল্প করে। তো সেক্ষেত্রে এটা জেনে রাখ যে তিতোটা যেটা খাওয়ানো হয় অ্যাকচুয়ালি নর্মাল ক্ষেত্রে, সেই তিতোটা খাওয়ানোর রিজন হলো ইট ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ অ্যান্টিঅক্সিডেন্ট, and that antioxidant done what, then that antioxidant mainly done to excrete all the viruses and everything যেটা বডির মধ্যে আছে। তো ইনফেকশন ইজ স্টার্টেড ফ্রম, কোথা থেকে ইনফেকশনটা স্টার্ট হয়? রেসপিরেটরি ট্র্যাক থেকে।
তো রেসপিরেটরি ট্র্যাক থেকে ডিসচার্জ হয়ে পেশেন্টের আইলেসেন্স, স্কিন, মিউকোসা, মেটেরিয়াল কন্টামিনেশনের থ্রু পুরো বডির মধ্যে এটা এফেক্ট করে। ঠিক আছে, এবার একটা পেশেন্ট যখন এই ডিজিজে সাফার করতে থাকে তখন সিরিয়াল ট্রান্সমিশন হতে থাকে বডির মধ্যে, কোনো কোনো জায়গায় ক্লোজ স্পেসের মধ্যে মানে সিরিয়াল ট্রান্সমিশন হয়। এবার কমিউনিকেবল যেহেতু ডিজিজটা, এবার অনেকে ধর কোনো একটা জায়গায় ইনফেক্টেড পেশেন্টের কাছে গেল, এবার কার্সড বা সার্বস মানে যে টুকরো টুকরো ওর ধর মানে ড্রাই ওর ব্লিস্টার্সগুলো থেকে বেরিয়ে এলো, ডেড সেলসগুলো, সেগুলোর মধ্যে তো ওই ভাইরাসটা আছে। তো সেই ভাইরাসটা থেকে অনেক সময় এফেক্টেড হয়ে যায়। মেনলি এক্ষেত্রে মানুষ কম মারা যায় এখনকার দিনে, আগেকার দিনে প্রচুর মারা যেত, কিন্তু আর্লিয়ার স্টেজে এটা 2 থেকে 3 উইক কনস্ট্যান্টলি থাকে, যে 2 থেকে 3 উইক কনস্ট্যান্টলি থাকার জন্য এটা বডির মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইফেক্ট করে। নাও উইল গো টু দ্য প্যাথোজেন্স। প্যাথোজেন্স কী আছে? স্মল পক্স ভাইরাসের ক্ষেত্রে কি হয়, স্মল পক্স ভাইরাসের ক্ষেত্রে কী হয় বলতো, আপার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশনটা হয় এবং মিউকোসার যে সেলসগুলো আছে ওগুলো যেই এফেক্টেড হতে থাকে, ঠিক আছে, মানে মিউকোসা সেল লেয়ার, মিউকোসা সেল পয়েন্টসগুলো অ্যান্ড লিম্ফ নোডস, এই দুটো জিনিস মেনলি ইনিশিয়ালি এফেক্টেড হয়। ঠিক আছে, এই স্টেজে দাঁড়িয়ে যে মানুষটা ধর মানে নট ইনফেকশাস অবস্থায় থাকে, সেই মানুষটার মানে ভেরিয়াস প্রবলেমস তুই দেখতে পাবি। যেরকম পুরো বডির মধ্যে ওর একটা মানে তোর কনভালশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এন্ডোক্রাইন সেলসগুলো ওর বডির মধ্যে মানে রিটিকুলাসলি ইনফেক্টেড হতে পারে, ভার্মিয়ান মেবি হতে পারে। ঠিক আছে, তারপরে এগুলো ছাড়াও মানে মাল্টিপ্লিকেশন অফ দ্য ভাইরাস বডির মধ্যে খুব তাড়াতাড়ি স্প্রেড করে। ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট অফ দ্য ভার্মিয়া অবস্থা থেকেও। ঠিক আছে, এবং ডিউরিং 3 to 4 days লোকটার একটা হিউজ অ্যামাউন্ট অফ জ্বর হয়। কেন হয়? কারণ এপিথেলিয়াল সেলসগুলো স্কিনের মধ্যে এফেক্ট হয়, প্লাস মিউকোসাটা এফেক্ট হচ্ছে, প্লাস লিম্ফ নোড এফেক্ট হচ্ছে। সো সেক্ষেত্রে যেহেতু বডির একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে কি হয়, এই পার্টসগুলো এফেক্ট হওয়ার জন্য লোকটার হিউজ অ্যামাউন্ট অফ জ্বর হয়, 38 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি টেম্পারেচারটা হাই হয়ে যায়। ঠিক আছে, একটা নর্মাল মানুষের ক্ষেত্রে। তো এবার এই যে প্রবলেমসগুলো হয়, সেই প্রবলেমসগুলোর ক্ষেত্রে কি বলতো, লোয়ার টেম্পারেচার করার আগের ক্ষেত্রে একটা ভাস্কুলার পস্টেরিয়াল স্টেজ হয়। তখন কী হয় বলতো, স্কিনলেসেস মানে চামড়ার ওপরের যে টিস্যুগুলো থাকে, পার্টিকুলারলি স্কিন যেটা থাকে, সেটার মধ্যে এটার এক্সিক্রিশনটা হয়। মানে এই ব্লিস্টার্স যেগুলো এখানে ফর্ম হচ্ছে, সেগুলো মেনলি এক্সক্রিট করছে মেনলি যে প্যাথোজেনটা ওর বডির মধ্যে ঢুকে বসে আছে, সেই প্যাথোজেনটাকে। ঠিক আছে, সো দিস ইজ হাউ ইট স্প্রেড, অ্যান্ড এই জন্যই স্কিন ল্যাসেসগুলো হয়। ঠিক আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে কী করা হয়, আইসোলেশন করা হয় ব্যাকটেরিয়াটাকে, এমব্রায়োনেট যে এগসগুলো থাকে সেগুলোকে ইনক্লুনেট করে নিয়ে উইথ তোর প্লাস্টার ফ্লুইড এর মধ্যে রেখে সেগুলোকে সেরোলজিক্যালি টেস্ট করা হয়। সেরোলজিক্যালি টেস্ট মানে একটা সিরিয়াল কাইন্ড অফ টেস্টিং করা হয়, এবং ডিরেক্ট ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এগুলোকে সিমার্স করে, ভেসকুলার ফ্লুইড দিয়ে সিমার্স করে ভাইরাল মানে ভাইরাস যে প্রেজেন্সে ব্রিক শেপ যেটা আছে সেটা বোঝা যায়। সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে এটা আমি তোকে একটা পরে একটা ক্লাসে বুঝিয়ে দেবো, বেসিক একটা জিনিস বোঝ। দিস ভাইরাস ইজ লুক লাইক দিস, ওকে? সো দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রাকচার উইক মানে সিমিলার টু আওয়ার ফিজিক্যাল মেটেরিয়াল, দ্যাট ইজ ব্রিক স্ট্রাকচার। ব্রিক স্ট্রাকচারের জন্য কি হয়, এই যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা যেহেতু আন্ডার 0.1 মাইক্রন সাইজের হতে পারে বা 1 মাইক্রন সাইজের হতে পারে, সেজন্য নর্মাল মাইক্রোস্কোপে উই কান্ট সি ইট। তো ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি হয়, ফ্লোয়িং অফ দ্য ইলেকট্রন ব্যাক এন্ড থ্রু আ স্ট্রাকচারাল ডায়ামিটার অন দ্য প্লেটলেট শো করে দেয় যে এক্স্যাক্ট ভাইরাসটার প্রসেস এবং ভাইরাসটার স্ট্রাকচার কী আছে। অ্যান্ড স্ট্রাকচারালি আমরা যখন এটাকে বুঝতে পারি, তো তখন সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি এটা ফাইন্ড আউট করে নিতে পারি যে এক্স্যাক্ট ভাইরাসটা কী কন্ডিশনে আছে। বোঝা গেছে এটুকু? দেন উই উইল কাম টু দ্য পয়েন্ট অফ প্রিভেনশন। এই ভাইরাসের ক্ষেত্রে প্রিভেনশন কী করে করবো? ইমিডিয়েটলি এই মানে যখন এটা আমরা বুঝতে পারবো, তখন পেশেন্টকে আইসোলেশনে পাঠাতে হবে। দেখ, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজের একটা খুব ডিফারেন্সিয়েশন হলো, কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে একটা লোক এফেক্টেড হলো, দ্যাট পার্সন ক্যান এফেক্ট মোর দেন 1 or more than 1000 অফ পিপল, যদি ঠিকঠাক মতো সে কন্টামিনেট করতে পারে। নন কমিউনিকেবলের ক্ষেত্রে কী হয় বলতো, যেহেতু ডিজিজগুলো সলিটারি লাইফস্টাইল বা এইসবের ক্ষেত্রে ক্রিয়েট হয়, সেই জন্য
সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ আমরা কি করব, উইল আইসোলেট দ্য পেশেন্ট থ্রু দ্য হসপিটাল অ্যান্ড ভ্যাকসিনেশন যদি হয়ে থাকে তাহলে রিভ্যাকসিনেশন হবে, সার্ভিলেন্স করা হবে। সার্ভিলেন্স মানে দেখা হবে যে লোকটার মধ্যে কতটা এফেক্ট হচ্ছে, কতটা কিওর হচ্ছে, কত তাড়াতাড়ি সে ডেভেলপ করতে পারছে। অ্যান্ড স্পেসিফিক যে পারক্সোলাইসিস ব্যাপারটা, ঠিক আছে, মানে সেক্ষেত্রে ধর যে ভাইরাসটা কতটা মানে ক্লিন কাটভাবে ভেসিক্যাল ফ্লুইডের মধ্যে, স্কিনের মধ্যে রয়েছে, শেপ, ঠিক আছে, বা এই পজিশনসগুলো রয়েছে সেগুলো বোঝা, ঠিক আছে। সো মানে এই ভ্যাকসিনেশনের প্রসেসটা ক্ষেত্রে 3টে স্টেপ ইউজ করা হয়: প্রাইমারি ভ্যাকসিনেশন, অ্যাক্সিলারেটেড ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিডিয়েট রিয়াকশনস, ঠিক আছে। সো উইল গো থ্রু দ্য 3 পয়েন্টস। তো ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি ভ্যাকসিনেশনস। সো ইন কেস অফ প্রাইমারি ভ্যাকসিনেশন, ঠিক আছে, কী করা হয় বলতো, ফার্স্ট উইল অপোজ অফ 3 to 5 days আমরা ইনক্লুশনে রাখা হয়, ঠিক আছে। এবার 3 to 5 days যখনই ইনক্লুশন করা হবে তখন সেকেন্ডারি এরিথ্রোমা যেটা, ঠিক আছে, সেকেন্ডারি এরিথ্রোমাটা মানে ভেসেলসগুলো যেগুলো থাকবে, ভেসেলস বিকাম ডিসঅ্যাপিয়ার, ভেসেলসগুলো ডিসঅ্যাপিয়ার করে, ঠিক আছে। অ্যান্ড 8th and 9th ডেতে মানে ওই ভেসেলস যেগুলো থাকে সেগুলো চেঞ্জ হয়। অ্যান্ড চেঞ্জ হয়ে এটা কী শেপ নেয় বলতো, পুস্টেল শেপ হয়। অ্যান্ড হাই ফিভার যেটা লিম্ফোনাডোপ্যাথির জন্য হয়, সে হাই ফিভারটা ডিক্রিসিয়েশন করতে থাকে। পেস্টোলিয়াল ড্রাইড আপ করার জন্য 10th ডেতে গিয়ে দেখা যায় স্ক্রাব ফর্মস হচ্ছে অ্যান্ড মানে লোকটা উইক হচ্ছে সেপারেটলি, লিভিং দ্য টিপিক্যাল ভ্যাকসিন স্যার। বেসিক্যালি কী হয়, ফার্স্ট এফেক্ট করলো, এফেক্ট করার পর ইট গ্রোন 3 to 5 ডেজের মধ্যে ইনক্লুশন করে ও সাইজটা গ্রো করলো। দেন এফেক্ট পার্সেন্টেজটা 8 to 9 ডেজের মধ্যে ভেসেলগুলোকে ও চেঞ্জ করে নিল, স্ট্রাকচারাল মানে মানে ভেসিক্যাল যেগুলো থাকে সেগুলোকে চেঞ্জ করলো। অ্যান্ড স্কিনের মধ্যে উইল গট দ্য ব্লিস্টার্স অর দ্য স্ক্রাবস, যেটা রিপ্রেজেন্ট করলো যে ইট স্টার্টেড টু এফেক্টিং, ঠিক আছে। সো এটা করা হয় ইন দ্য কেস অফ প্রাইমারি রেসপন্স অফ দ্য ভ্যাকসিনেশন। প্রাইমারিতে কী রেসপন্স করছে, অ্যাক্সিলারেশন রেসপিরেশনের ক্ষেত্রে মানে রেসপন্সের ক্ষেত্রে কী করা বলতো, লেস মানে প্রোনাউন্সড অ্যান্ড মোর র্যাপিড দেন প্রাইমারি মানে রেসিডেন্সিয়াল ফর্মেশন অকার হয়। কি হয়, মেনলি লিমিটেড ডিগ্রি রেসিডুয়াল ইমিউনিটি ক্ষেত্রে ইমিডিয়েট রিয়াকশন দেখা হয় সেকেন্ড অ্যান্ড থার্ড ডেজের মধ্যে, সেকেন্ড অ্যান্ড থার্ড। এখানে আমরা দেখছি অ্যাক্সিলারেটেড রিয়াকশন, অ্যাক্সিলারেটেড রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, 2 to 3 ডেজের মধ্যে ইউজিং অফ দ্য পাপুল মানে ভেসকুলার ওয়ালের থ্রু এইখানের মধ্যে যে নন ইমিউন হয়ে যাচ্ছে সেই নন ইমিউনের জায়গাটা মার্ক আউট করে নিয়ে সেটার এগেনস্টে প্রপার মানে মেডিকামেন্টস অ্যান্ড প্রপার সিস্টেমিক ডেভেলপমেন্টটা হয়। কমপ্লিকেশনস অ্যান্ড প্রাইমারি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, কমপ্লিকেশনস অফ প্রাইমারি ভ্যাকসিনের ক্ষেত্রে মেনলি 3টে টাইপ আছে। সে হলো জেনারেলাইজ ভ্যাকসিনেশন, পোস্টাল ভ্যাকসিনেশন, এনকেফ্যালোপ্যাথি, প্রোগ্রেসিভ ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিন নার্কোমাইস। অ্যান্ড এই যে সিরিজ অফ কমপ্লিকেশনস হাউএভার ভেরি মানে যে জিনিসগুলো হচ্ছে সেক্ষেত্রে এই ইফেক্টগুলো হয়। এই জিনিসটা হাউএভার মানে এই জিনিসটা যদিও রেয়ার, তাও প্রেগনেন্সির ক্ষেত্রে মেবি দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট যেহেতু হাই পোটেন্ট ভ্যাকসিনেশন করা হচ্ছে। অ্যান্ড তোর এক্সিমা ভ্যাকসিনেশন মানে পার্সনের ক্ষেত্রে কি বলতো, মেবি অ্যাবর্শন মে অকার ইন দ্য কেস অফ প্রেগনেন্সি, ঠিক আছে। ফর দিস টাইপ অফ রিজন ভ্যাকসিনেশন কনসিডার্স এক্সিমা অন দ্য স্কিন, প্রেগনেন্সি অ্যান্ড ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সিয়েশন, ঠিক আছে। দেখ ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস যেগুলো থাকে, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস বা ডিরেক্ট ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কী হয় বলতো, ফুল বডি ইমিউনিটি ওয়ার্কআউট লাগে। এবার কোনো একটা যখন প্রেগনেন্ট ওমেন আছে তার অলরেডি সে ডেপ্রিসিয়েটেড হয়ে আছে, তার ইমিউনিটি ডেফিসিয়েশন হয়ে আছে। এবার যেই তার মধ্যে তুই একটা কোনো ডিরেক্ট একটা পোটেন্ট অ্যান্টি মাইক্রোবিয়াল কিছু একটা দিচ্ছিস, সেখানে তার এফেক্ট করছে। অ্যান্ড এফেক্ট করার জন্য হাইপার ইমিউনো অ্যান্টি ভ্যাকসিনেশন ইমিউগ্লোবালাইজেশন যে প্রসেসটা থাকে সেক্ষেত্রে কী হয়, পুরো বডির ইমিউনিটি ডেপ্রিসিয়েশন করছে। এবার সেক্ষেত্রে কী হতে পারে, যে বাচ্চাটা থাকে ভেতরে সে ডেড হয়ে যায় বা অ্যাবর্শন কন্ডিশনস চলে আসে। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনেশন প্রসেসটা মেনলি ইন্ট্রাডার্মাল প্রসেসে করা হয়।
ইন্ট্রাডার্মাল মিনস স্কিনের নিচে, মানে এটা পরে পড়বি, দ্য টাইপ অফ ভ্যাকসিনেশন অর টাইপ অফ ইনজেকশন উই ইউজ, ইন্ট্রাডার্মাল, ইন্ট্রাথ্রেটিক্যাল, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, এই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আরও টাইপের ভ্যাকসিনেশন যে মানে ইনজেকশন প্রসেসগুলো আছে সেগুলো পড়বি। তো সেক্ষেত্রে ইন্ট্রাডার্মাল ভ্যাকসিনেশন করা হয় যাতে করে এটা ফুল বডিতে না এফেক্ট করে, অনলি ওয়ার্কস অন দ্য স্কিনের ওপরে কাজ করে সেই লেসেসগুলোকে এটা রিবাউন্ড করে আবার লোকটাকে রিপেয়ার করে দিতে পারে। ঠিক আছে, ইন্ট্রাডার্মালের ক্ষেত্রে একটা জিনিস এখানে ছোট্ট জিনিস মনে রাখ, এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা হয়, ডায়াবেটিক পেশেন্ট যারা হয় তাদের যে ইনসুলিনটা দেওয়া হয়, ইনসুলিনও কিন্তু ইন্ট্রাডার্মাল ডোজেই দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে ইন্ট্রাডার্মাল ব্যাপারটা হলো স্কিনের মধ্যে 30 to 35 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে জাস্ট স্কিনটাকে তুলে পুট করে দিলে শুধুমাত্র এপিডার্মাল লেয়ারের মধ্যে গিয়ে সেই ইন্ট্রাডার্মাল ভ্যাকসিনেশনটা কাজ করতে পারে। সো বেসিক্যালি আমরা ফার্মাকোলজিক্যালি বা ফার্মাকোলজিক্যালি যদি প্রপারলি এটাকে আরও অবজার্ভ করি, তাহলে ভার্সেলেরা জুস্টার ইজ দ্য মেন এজেন্ট অফ দ্য এফেক্টিং অফ দিস ডিজিজ। তো ভার্সেলেরা জুস্টার মেনলি এফেক্ট করছে কোনখান থেকে? মিউকাসাল লেয়ার থেকে, রেসপিরেশন ট্র্যাক থেকে, দেন ইটস গো টু এফেক্ট অন ইনসাইড দ্য বডি। কোথায় এফেক্ট হচ্ছে? লিম্ফ নোড থেকে। ফার্স্ট এ এফেক্ট করলো মিউকাসা, দেন রেসপিরেটরি ট্র্যাক, দেন রেসপিরেটরি ট্র্যাক যেই ও এফেক্ট করলো, দেন ইটস এফেক্টিং অন লিম্ফ নোডস। লসিকা গ্রন্থিগুলো, লসিকা কেন আমাদের বডির মধ্যে একটা বিরাট পোটেন্টলি কাজ করে? কারণ ইটস ওয়ার্কস ফর দ্য ডিফেন্সিভ অফ এনি কাইন্ড অফ অ্যান্টিজেন প্রোটিন ইনসাইড আওয়ার বডি। সো ওয়েন ইটস গট ইনফ্লামেটেড, দেন বডির মধ্যে টেম্পারেচার বাড়ে, হাই পোটেন্ট টেম্পারেচার হয়, টেম্পারেচার ইটস গন টু বি 38 ডিগ্রি সেন্টিগ্রেড। সো যখন হাই পোটেন্ট টেম্পারেচার হচ্ছে, দেন ইট স্টার্ট টু এফেক্টিং অন দ্য স্কিন। Why? Skin is one of the best way to excrete any kind of pathogen or the problem or the toxic material you have. স্কিন যখন এফেক্ট হচ্ছে তখন স্কিনের মধ্যে কি হচ্ছে? একটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন হচ্ছে, ইনক্লুডিং দ্যাট ডিউ টু দিস হাইপো ইমিউনোগ্লোবালাইজেশন রিয়াকশন স্কিনের মধ্যে ব্লিস্টার্স ফর্ম হচ্ছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে এই ফুল এফেক্টটা বডির মধ্যে দেখা যায়। বাট ইন নাও ইট ইজ 3 to 4 ইজ দ্য ম্যাক্স টাইম যার মধ্যে একটা লোক পক্স এফেক্টেড হলে রিকভার করেছে। তো মেনলি কোন কোন টাইপের ড্রাগ ইউজ করা হয়? যেহেতু স্কিনের মধ্যে হাইপার সেন্সিটিভ রিয়াকশন হচ্ছে, সেজন্য দের ইজ এ রিসেপ্টার কল ইন আওয়ার বডি হিস্টামিনিক। হিস্টামিনিক রিসেপ্টার মেনলি এফেক্টেড হয়। হিস্টামিনিক রিসেপ্টার থেকে আমরা এই আর্সেনিক অ্যাসিড পাথওয়ের এই প্রবলেমটা সলিউশন করতে পারি। সো দ্যাটস ওয়াই উই ট্রাই টু ইউজ অ্যান্টি হিস্টামিনিক ড্রাগস টু রিসলভ দিস ইস্যু। দেন আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স ইউজ করি। অ্যান্টিবায়োটিক্স কেন? টু কিল দ্য মাইক্রো অর্গানিজম, বেসিক অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয়। প্লাস কী করা হয়? ভ্যাকসিনেশন করা হয়। ভ্যাকসিনেশনস মানে ডেড অর কিল মাইক্রো অর্গানিজমস অফ দ্যাট সেম ব্যাকটেরিয়া, যেটা বডির মধ্যে পুট করে দেওয়া হয়। কারণ বডি হ্যাজ আ ক্যাপাসিটি টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাটস আ মাইক্রোবস, কিল অর ডেথ এটা বুঝতে পারে না। তো বডি ক্যান ক্রিয়েট সাম অ্যান্টিবডি ইনসাইড আওয়ার বডি। তো সেক্ষেত্রে এই লোকটা পোটেন্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড যেটা বেসিক একটা জিনিস দেখবি, কিছু কুলিং এজেন্টস ইউজ করা হয় স্কিনের ওপরে জাস্ট রব করার জন্য, লাইক ল্যাক্টোক্যালামাইন ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। কেন করা হয়? যাতে যখন ইরিটেশনটা হচ্ছে, যখন ধর ব্লিস্টারটা ফর্ম হচ্ছে, একটা ইরিটেশন হচ্ছে, টু রিডিউস দ্য পার্সেন্টেজ অফ ইরিটেশন উই ইউজ সাম কোল্ড ইনফ্লুয়েন্সিং ক্রিম ইন আওয়ার বডি, যেটা কি করে ওই যে ব্লিস্টার্সগুলো আছে সেগুলোকে থেকে যে ইরিটেশনটা হচ্ছে সেই ইরিটেশনটা হতে দেয় না। সো দিস ইজ হাউ উই ট্রিট ইন দিস কাইন্ড অফ ভার্সেলোরা জোস্টার বা পক্স এফেক্টেড লোকের ক্ষেত্রে এই প্রসেসগুলো আমরা করে থাকি। ইনক্লুডিং দিস উই অলসো নিড টু মেনটেন সাম হাইজিন ইন কেস সামওয়ান ইনফেক্টেড উইথ দিস। কাট দ্য নেলস। কেন কাট দ্য নেলস? কারণ এই ব্লিস্টার্সটা তুই যখন ফাটাচ্ছিস, ধরে নে কোনো একটা লোকের মধ্যে ব্লিস্টারটা হয়েছে, তো যখন তুই ব্লিস্টারটা ফাটাচ্ছিস, ইনসাইডে যেটা আছে সেটা হলো এফেক্টেড মাইক্রো অর্গানিজম যেটা অলরেডি কলোনি ফর্ম করেছে। তো এইটা লিভিং মাইক্রো অর্গানিজম যখন তোর নখের মধ্যে ঢুকছে, তখন সেটা যদি তুই অন্য কোথাও গিয়ে পুট করছিস, কি হয়? আমরা যখন কোথাও একটা জায়গায় চুলকাই তখন দেখবি ওপরে স্কিন লেয়ারটা উঠে যায়, দেন এখানে একটু জ্বালা করে। মানে কি হয়? উই আর গেটিং ইনসাইড দ্য এপিডার্মাল লেয়ার। তো এইখান থেকে ভাইরাসটা নিয়ে তুই যখন এই এপিডার্মাল লেয়ারের মধ্যে পুট করেছিস থ্রু ইয়োর নেলস, তখন এখানটাও ইনফেক্টেড হচ্ছে। সো রিডিউসিং অফ দ্য ইনফেকশন, one of the best hygiene we can do,
that cut the nails. First. Second, isolation. Third, মেনটেনিং প্রপার ফুড। কেন প্রপার ফুড মেনটেন করতে হবে? কারণ যে কোনো ক্ষেত্রে যখনই হাই পোটেন্ট অ্যান্টিবায়োটিক বা তোর যে কোনো টাইপ অফ একটা মানে আমরা ভ্যাকসিনেশন ইউজ করবো, তো সেক্ষেত্রে বডিকে অ্যান্টিবডি ক্রিয়েট করতে হবে। সো creating of the antibody, body needs some food and potent protein that can body develop, because সেই টাইমে বডি অলরেডি ইনফেক্টেড হয়ে আছে। অ্যান্ড ওয়ান অফ দ্য মোর থিং, আইসোলেশন করে লোকটাকে সেপারেট রাখতে হবে যাতে মোর অ্যান্ড মোর ইনফেক্টেড না হয়। সো দিস ইজ হাউ দ্য ভ্যাসকুলার জোস্টার ইজ ইনফেক্টেড ইন আওয়ার বডি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ব্যাকটেরিয়া যেটা আমাদের বডির মধ্যে থ্রু দ্য রেসপিরেটরি সিস্টেম ইনফেক্টেড করে বডিকে এফেক্ট করে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পক্স অ্যান্ড দ্য ভার্সুলার জোস্টার ডিজিজ। যদি কারো কোনো কোশ্চেন্স থেকে থাকে, ঠিক আছে, ইউ ক্যান ফ্রি টু আস্ক মি, অ্যান্ড আই লাইক টু থ্যাংক ইউ that you watch this video. Next we will go through the malaise, the commonest infection of the child, exanthomated and exanthomyosis, ঠিক আছে, বা এক্সান্থোময়েস। এই ব্যাপারটা নিয়ে আমি তোকে এটা পড়িনি, দেন আই উইল টেল ইউ আ ক্লাস। শুধু এক্সান্থোমেটেড মানে এটা বুঝে নে যে এই ক্ষেত্রে কি করা হয়, মেনলি বডির মধ্যে এমন কিছু সিমটমস এক্সিকিউটেড হতে থাকে যেটা বডিকে কিছুভাবে সিমটমস অ্যান্ড র্যাশেস প্রোডাকশন করে। সো দিস ইজ অ্যাকচুয়াল দ্য মিনিং অফ এক্সান্থোমেটিক ইন এ বেসিক ওয়ে, ঠিক আছে। সো উইল গো টু দ্য নেক্সট ক্লাস উইল বি অন মেলাইসিস।